গুড মর্নিং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, লেকচারার ইন কেমিস্ট্রি, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সাথে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন নিয়ে তৃতীয় লেকচারে আবার চলে আসছি। আমরা অলরেডি আদর্শ গ্যাস সমীকরণ এবং আর এর মান নির্ণয়, বয়লের সূত্র, চার্লসের সূত্র এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ব্যাপন হার এবং আংশিক চাপ সূত্র এই সম্পর্কে আলোচনা করব। সবাই আমরা চলে যাই ব্যাপন হার এবং বাকি যে টপিকগুলো আছে সেগুলোতে। ওকে, সবাই এটা মনে হয় জানি যে ব্যাপন কাকে বলে। ব্যাপন মানে কি বলে বা ব্যাপন কি? ব্যাপন মানে কি? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কিছু ছড়িয়ে পড়া, সেটা অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে হতে হবে, স্পন্টেনিয়াসলি ঘটতে হবে কথাটা, বা স্পন্টেনিয়াসলি জিনিসটা হতে হবে। যদি স্পন্টেনিয়াসলি কোনো কিছু বা স্বতঃস্ফূর্তভাবে কোনো একটি উচ্চ ঘনত্বের অবস্থা থেকে বা উচ্চ ঘনত্বের দ্রবণ থেকে নিম্ন ঘনত্বের দ্রবণে কোনো দ্রব্য যদি ছড়ায় পড়ে সেটাকে বলা হয় ব্যাপন। ওকে, আর এরপর আরেকটা টপিক আছে, সেটা হলো অনুব্যাপন। সবাই এই দুটো টপিক 9-10-এ পড়ছো। 9-10-এ এটা একদম খুব সুন্দরভাবে ছিল। অনুব্যাপন মানে কি? যখন আমি চাপ প্রয়োগ করব, চাপ প্রয়োগের মাধ্যমে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কিছুকে ছড়ায় পড়াকে আমি বলবো অনুব্যাপন। সেটা আরেকটা নাম হলো নিঃসরণ। ওকে, দুইটার মধ্যে একটু গঠনগত পার্থক্য আছে। একটা হলো প্রেশার অ্যাপ্লাই করতে হয়, আরেকটা করতে হয় না। এটা হলো স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর ওইটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, সেটাকে প্রেশার অ্যাপ্লাই করে ঘটাতে হবে। এখন আমাদের যে টপিক, আজকের টপিকটা হলো ব্যাপন হার সম্পর্কিত। ব্যাপন হার, ব্যাপন হারের সংকেত বা সংজ্ঞা কি? ব্যাপন হারের সংজ্ঞাটি কি? একক সময়ে কোনো বস্তু যতটুকু ছড়িয়ে পড়ে, একক সময়ে যতটুকু ছড়িয়ে পড়ে তাকে বলবো আমরা ব্যাপন হার। তার মানে আমি যদি টি সময়ে ভি আয়তন যদি ছড়ায় পড়ে, ভি আয়তন এর বস্তু যদি ছড়ায় পড়ে, তাহলে একক সময়ে ছড়ায় পড়বে কত? ভি বাই টি আয়তনের বস্তু। তার মানে এখন যদি আমি ব্যাপন হার, ব্যাপন একে যদি আর দিয়ে প্রকাশ করি, আর ইকুয়াল টু কি হবে? ভি বাই টি বা আয়তন বাই সময়। এতটুকু মনে হয় বুঝতে কোনো প্রবলেম নাই। ব্যাপন হার আর ইকুয়াল টু কি হবে? ভি বাই টি। ক্লিয়ার? ওকে, এখন যদি এমন একটা জিনিস হয়, মনে করো আমি একটা লম্বা একটা বস্তুর মধ্যে কাউকে ছড়ায় পড়তে দিচ্ছি, সে এখান থেকে এতটুকু অংশ ছড়ায় পড়ছে। যদি দূরত্ব এক্স হয়, তাহলে আমার ঠিক একই জিনিস হবে, টি সময়ে ছড়িয়ে পড়ে এক্স অংশ, সুতরাং একক সময়ে ছড়িয়ে পড়বে কত? এক্স বাই টি অংশ। কেন আমি এটা বুঝালাম? কারণ এই সম্পর্কিত কিছু অঙ্ক তোমরা টেস্ট পেপারে দেখতে পাবা। সেজন্য আয়তনের জায়গায় দূরত্ব থাকলে কি হবে সেটা আমি বুঝিয়ে দিলাম। যদি এক্স দূরত্ব ছড়ায় পড়ে, তাহলে কি হবে? টি সময় এক্স দূরত্ব ছড়ায় পড়ে, তাহলে একক সময় কতটুকু? এক্স বাই টি অংশ ছড়িয়ে পড়বে। ওকে, তার মানে আমরা ব্যাপন হার বুঝে গেছি। এখন ব্যাপন হারের সম্পর্কিত একটা সূত্র আছে, সেটা হলো গ্রাহাম, বিজ্ঞানী গ্রাহাম দিয়ে গেছে। সেটা কি? কোন একটি বস্তুর বা কোনো দ্রব্যের বা কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতে। এটা হলো সূত্রটা দিয়ে গেছে। এটা উনি পরীক্ষা করে বের করছে, বের করে দেখছে যে কোনো একটি বস্তুর যদি ঘনত্ব ডি হয়, আমি যদি এইভাবে চিন্তা করি যে ব্যাপন হার আর, আর যদি বস্তুর ঘনত্ব ডি হয়, তাহলে ব্যাপন হার ইজ প্রপোর্শনাল টু কি হবে? 1/√ডি। তার মানে ব্যাপন হার কার সাথে সমানুপাতিক? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, এখন আমি ধরলাম যে অক্সিজেন একটা গ্যাস আর হাইড্রোজেন একটা গ্যাস, ওর ঘনত্ব হলো D1 আর ওর ঘনত্ব হলো D2, এবং ওর ছড়িয়ে পড়তে পারে বা ব্যাপন হার R1 আর ওর ব্যাপন হার R2। এখন আমি যদি দুইটাকে কম্পেয়ার করি, দুইটা ভিন্ন গ্যাস, তার মানে দুইটা কি ভিন্ন সময়ে ছড়ায় পড়বে। তোমরা একটা জিনিস চিন্তা করো, একটা মোটা মানুষ দ্রুত দৌড়াতে পারে নাকি একটা পাতলা মানুষ দ্রুত দৌড়াতে পারে? স্ট্যামিনা যদি সেম থাকে, অবশ্যই পাতলা মানুষটা দ্রুত দৌড়াতে পারবে। সেই জিনিসটা একটু পরেই আমরা চলে আসবো আণবিক ভরের সাথে সম্পর্ক। এখন
আমরা আসি কোথায়? আমরা আসি যে যদি অক্সিজেন গ্যাসের ব্যাপন হার R1 হয় এবং ঘনত্ব যদি D1 হয় এবং হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার যদি R2 হয় এবং ঘনত্ব যদি D2 হয়, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি হবে? আমি একটু চিন্তা করে যদি তোমাদের বই করতে বলি, তাহলে কি হবে? R = K/D, এরকম একটা জিনিস লিখতে পারবো, তাই তো? তাহলে তোমরা একটু চিন্তা করো যে R1/R2 = কি হবে? √D2/D1। কিভাবে দেখো, আমরা এই জিনিসটাকে কি এখানে R1 এখানে এটা লিখতে পারি, ওই একই অবস্থায় R2 = কি হবে? K/D2, এরকম একটা জিনিস হবে। তার মানে R1-কে R2 দিয়ে যদি ভাগ করি আমার কি আসবে? সরি, এখানে তো √ওভার হবে, এখানে √ওভার হবে। আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করি কি আসবে? কে চলে যাবে, তাহলে কি আসবে? সরাসরি √D2/D1 এই জিনিসটা চলে আসতেছে। সবাই ক্লিয়ার? মনে হয় ক্লিয়ার। তাহলে আমি কি R1/R2 = √D2/D1। ওকে, এখন আমি যদি সম আয়তন অক্সিজেন গ্যাস নেই আর হাইড্রোজেনেরও সম আয়তন V1 নেই, মানে দুইটার আয়তন সমান নিলাম, সমান পরিমাণ আয়তনের অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস নিলাম, কার ভর বেশি হবে? আমি যদি বলি যে ওর আণবিক ভর M1 আর ওর আণবিক ভর M2, একটু চিন্তা করো, এটার আণবিক ভর M1, এটা আণবিক ভর M2। আমি যদি এখন তোমাদের ঘনত্বকে D দ্বারা প্রকাশ করে, D1 = কি হবে? M1/V, আর এটার ক্ষেত্রে D2 কি হবে? M2/V। এটা হবে না? দেখো দুইটারই আয়তন সমান, আমি সমান পরিমাণ নিয়েছি, তাহলে ঘনত্ব কার সাথে এখানে সম্পর্কযুক্ত? আণবিক ভরের সাথে। কার সাথে? আণবিক ভরের সাথে। তাহলে আমি এটার বদলে আরেকটা লাইনে লিখতে পারি, বা R1/R2 = √M2/M1। বুঝতে পেরেছি যে আমার এইখানে কি চলে আসতেছে, যে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে আমি সুন্দরভাবে তিনটা সূত্র পেয়ে যাচ্ছি। কিভাবে? এক নাম্বার, প্রথম একটা সূত্র R = V/T, একটা সূত্র। তাহলে R1 = কি হবে? V/T1। ঠিক একইভাবে R2 = কি হবে? V/T2। দুটার জন্য তো সময় সেম লাগবে না, দুটো ভিন্ন গ্যাস ভিন্ন সময় ছড়ায় পড়বে, আয়তন আমি সমান নিচ্ছি তাই। ওকে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? R1/R2 = V/T1 V/T2। এখান থেকে আমার কি আসতেছে? T2/T1। তার মানে এইটা একটা সূত্র, সমীকরণ দিলাম 1, এটা একটা সূত্র, সমীকরণ দিলাম 2, এটা একটা সূত্র, সমীকরণ দিলাম 3, তিনটে সূত্র। তাহলে আমি এখান থেকে কি কি লিখতে পারবো? R1/R2 = √D2/D1 = √M2/M1 = T2/T1। দেখো আমার এই তিনটা জিনিস মনে রাখতে হবে, ব্যাপন হার সম্পর্কিত তিনটা জিনিস, এ একটা আর এ একটা, তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু নিয়ে আলোচনা করব, যে তোমাদের কনফিউশন তৈরি হবে, সেই কনফিউশনটা একটু দূর করে দিব। মনে করো এ একটা প্রান্ত আর বি একটা প্রান্ত। এখন এখান থেকে রহিম আর এখান থেকে করিম, এটা দূরত্ব মনে করো 200 মিটার। তাহলে ও দৌড়ানো শুরু করলো, দৌড়াতে দৌড়াতে ও এক্স প্রান্ত গেল আর ও গেল কত? তাহলে 200 - x মিটার। এখন যদি কোশ্চেন করি যে ও কত সময় দৌড়াইলো, আমি ধরি যে ও দৌড়াইছে টি সময়, তাহলে এখন যদি তোমাদের কোশ্চেন হয় বি কত সময় দৌড়াইছে, এই যে মিলিত হওয়ার সময়, একই তো, কারণ ও টি সময়ে এতটুকু গেছে, ও তো আর কম সময়ে অতটুকু যায় নাই, ওই তো একই সময় দুইজনে দৌড়ানো শুরু করছে। তাহলে ও কত সময় দৌড়াইছে? টি সময়।
দেখছো এখানে কিন্তু দুজনের দূরত্ব ভিন্ন কিন্তু সময় এক। তাহলে আমি যদি এখন বলি এটা একটা গ্যাস, রহিম একজন গ্যাস, করিম একজন গ্যাস, তাহলে এই রহিম টি সময়ে কতটুকু গেছে 200 মাইনাস এক্স, তাহলে একক সময় কতটুকু যাবে 200 মাইনাস এক্স বাই টি। এটা হলো ব্যাপন হার আর 1 ইকুয়াল টু 200 মাইনাস এক্স বাই টি। করিমের ক্ষেত্রেও আমি যদি বলি টি সময় সে গেছে কতটুকু এক্স, এটা কিন্তু সেম যায় নাই কারণ দুজনে ভিন্ন জায়গা থেকে শুরু করছে। ওকে, তাহলে একক সময় সে কতটুকু গেছে এক্স বাই টি সময়। তাহলে এখন এটার জন্য আর টু ইকুয়াল টু কী হবে এক্স বাই টি। এখন তুমি যদি আমি বলি যে আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু আমার এখানে কী আসতেছে 200 মাইনাস এক্স বাই টি আর এক্স বাই টি, দুইটার মধ্যে এখন অনুপাত করলে টি কাটা যাচ্ছে। আগের যে সূত্রটা দিয়েছিলাম সেখানে আয়তনগুলো কাটা যাচ্ছিল, আর এখানে কিন্তু ইটা কাটা যাচ্ছে, সময়টা কাটা যাচ্ছে, কারণ দুইজনে ভিন্ন প্রান্ত থেকে শুরু করছে, একই সময় মিলিত হয়েছে। এই সম্পর্কে তোমরা একটা অঙ্ক পাবা বইয়ের টেস্ট পেপারে, এই জন্য আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম যাতে তোমাদের কারো প্রবলেম না হয়। ক্লিয়ার? ওকে, আমি অঙ্কগুলো সব একসাথে দেখাবো, এই জন্য আমি দেখাচ্ছি না, আমি টপিকগুলো শেষ করে দিচ্ছি, অঙ্কগুলো একসাথে সূত্রগুলো লিখে অঙ্কগুলো দেখাবো। ওকে, এখন আমরা শুরু করব আংশিক চাপ। আচ্ছা, এই টপিকটা একটু দেখি। টপিকটা বলছে আংশিক চাপ কি। আংশিক চাপটা হলো আমাদের সহজে বোঝার জন্য একটু চিন্তা করো, আমার যে কোনো একটা রুমের মধ্যে আমরা দুইজন আছি, মনে করো আমি এবং আমার ভাই। এখন এই আমরা দুজন রুমের একটা নির্দিষ্ট জায়গায় আমরা চাপ প্রয়োগ করতেছি, তাহলে এই চাপটা হলো মোট চাপ। এখন ওইখান থেকে আমার ভাইকে যদি আমি সরাই দেই, আমি যে চাপ দিব, নর্মালি আমি যদি থাকি তাহলে যে চাপ দিব সেটাকে বলবো ওই জায়গায় আমার আংশিক চাপ। তার মানে হলো আমি যদি দুইটা গ্যাস দেই এ আর বি, মোট যে চাপ দেয় সেই চাপটাকে বলবো আমরা পি। ধরলাম পুরো চাপটা কি বেরো, তোমরা নর্মালি জানো মোট চাপটা কত পি। এখন এই পি চাপ এ তো ও দিচ্ছে, আমি এখন ওকে সরাই দিলাম। সরাই দেওয়ার পর যদি এ পি এ চাপ দেয় এবং অথবা আমি যদি একে সরাই দিয়ে শুধু বিকে রাখি, নর্মালি একে সরাই দেওয়ার পর বিকে যদি রাখি, ও যদি পি বি চাপ দেয়, তাহলে এই চাপকে বলবো আমরা আংশিক চাপ। কার আংশিক চাপ? এর আংশিক চাপ অথবা বি এর আংশিক চাপ। ওকে, দেখি আমরা একটু সংজ্ঞাটা পড়ি। নির্দিষ্ট উষ্ণতায় পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাসের কোনো মিশ্রণে উপস্থিত একটি উপাদান গ্যাস যদি মিশ্রণের মোট আয়তনটুকু এককভাবে দখল করে, কি বলছে, মোট আয়তনটুকু এককভাবে দখল করে, তবে তা যে চাপ দেয়, তার মানে কি ওই গ্যাসটা যে চাপ দেয় তাকে উক্ত উপাদান গ্যাসের আংশিক চাপ বলে। ক্লিয়ার? আবার একটু বলি, নির্দিষ্ট উষ্ণতায় পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাসের কোনো একটি মিশ্রণে উপস্থিত একটি উপাদান গ্যাস যদি মিশ্রণের মোট আয়তনটুকু এককভাবে দখল করে, তবে তা যে চাপ দেয় তাকে উক্ত উপাদান গ্যাসের আংশিক চাপ বলে। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা আমাদের আংশিক চাপের সংজ্ঞা পরীক্ষা আসে, তোমরা একটু সুন্দরভাবে এটা মুখস্থ করে লিখে নিও। তার মানে এটা থেকে আমরা বাকিটা বুঝতে পারতেছি, আংশিক চাপের সংজ্ঞাটা ক্লিয়ার বুঝতে পারতেছি। এখন যেটা শিখবো সেটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র শিখবো এবং সেখান থেকে বিভিন্ন রাশিমালা প্রতিপাদন শিখবো। ওকে ওকে, আমরা এখন যেটা শিখবো সেটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এই সূত্রটা আমার কাছে মনে হয় যে খুবই সহজ একটা সূত্র। খুবই সহজ বলতে যে মনে করো আমার কাছে একটা পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে, দুইটা গ্যাস যে পরিমাণ চাপ দিবে সেই চাপটাই কী হবে মোট চাপ। এই সহজ কথাটাই বলে গেছে যে একটা পাত্রের মধ্যে পরস্পর বিক্রিয়াহীন যদি অনেকগুলো গ্যাস থাকে, তাহলে প্রত্যেকটা গ্যাসের যে আংশিক চাপ সে আংশিক চাপের সমষ্টি হবে মোট চাপের সমান। একদম সহজ কথা। আমি এখানে যতগুলো গ্যাসই রাখি না কেন, তারা পরস্পর পাত্রের গায়ে যে চাপ দিবে সেই চাপটাই হবে মোট চাপ। সেটাই বলছে যে ও বলে গেছে। একটু দেখো, আমি সংজ্ঞাটা একটু বলি। স্থির তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের একটি মিশ্রণে মোট চাপ মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান। ওকে, আবার বলি, বলছে
মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। আমি এখান থেকে যদি মোট চাপ পি হয়, এগুলোর মোট চাপ বা এই পাত্রের মোট চাপ যদি পি হয়, তাহলে ওদের প্রত্যেকের আংশিক চাপ যদি পি এ, পিবি, পিসি বা আরও অনেকগুলো গ্যাস যদি থাকে, তাহলে প্রত্যেকের যোগফল হবে মোট চাপের সমষ্টির সমান। ক্লিয়ার? একদম সহজ একটা কথা, এটাই পরীক্ষা আসে, এটাই তোমরা ভুল করো। বুঝতে পেরেছ? ওকে, এখন আমরা এটার বিভিন্ন প্রতিপাদন শিখবো। প্রতিপাদন শিখে আমাদের অনেক কিছু মাথায় নিতে হবে। এখান থেকে তোমরা মনে রেখো, এখান থেকে তোমাদের অঙ্ক হবেই। ঠিক আছে? এখানে আমরা বয়েলের সূত্র মাঝে মাঝে ব্যবহার করব, পিভি ইকুয়াল টু এনআরটি, এটাও ব্যবহার করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা দুটো গ্যাস নিয়ে আলোচনা করব। একটা হলো এ গ্যাস, বি গ্যাস। এখানে একটা কর্ক আছে, এখানে P1 V1, এতটুকু অংশের আয়তন V1 এবং চাপটা হলো P1। এখানে একটা মাত্র গ্যাস আছে। সো একটা গ্যাসের জন্য আমি এখানে যে চাপ পেয়েছি, এখানে কোনো আংশিক চাপের কথা আসবে না। ক্লিয়ার? একটা গ্যাসের জন্য একটাই গ্যাস। এখানে দুইটা গ্যাস, এখানে আরেকটা গ্যাস আছে, যেহেতু আটকানো আছে, তার মানে এখানে কোনো আংশিক চাপের কথা আসবে না। তাহলে প্রথম গ্যাসের জন্য আমরা মিশ্রণের পূর্বে এটা যখন আমি খুলি নাই, যদি আমরা না খুলি, তাহলে এটা কি হবে, যে চাপ হবে P1, আয়তন হবে V1। এখন আমি যদি এটা খুলে দেই, তাহলে আয়তনটাকে পুরো গ্যাসটা এখানে ছড়ায় পড়বে, দুইটা অংশে, এও ছড়ায় পড়বে, এও ছড়ায় পড়বে। তখন একটা গ্যাস যদি আমি প্রথম যে অবস্থা আছে তারপর যদি ছড়ায় পড়তে দিই, তাহলে তার কী হবে, অবশ্যই চাপের পরিবর্তন হবে। আয়তন যদি বেড়ে যায় বা কমে যায়, চাপ কী হবে, কমে যাবে বা বেড়ে যাবে। বয়েলের সূত্র থেকে জানি, চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে। ঠিক একইভাবে আমি যদি আয়তন বাড়াই, চাপ কী হবে, কমবে। আমি সেই জিনিসটা আমরা এখন বের করব। কীভাবে বের করব একটু দেখো। মিশ্রণের পরে চাপ, এটা কি ধরছি, চাপটা কত, F1। এই F1টা কী হবে, যেহেতু দুইটা গ্যাস ছড়ায় পড়ছে, কয়টা গ্যাস, দুইটা গ্যাস ছড়ায় পড়ার পর যে চাপটা দিচ্ছে সেটা কি পরস্পর আংশিক চাপের মতো হবে। একটা গ্যাস তো নাই, দুইটা গ্যাস আছে, তো দুইটা গ্যাসে যেহেতু ছড়ায় পড়ছে, তাহলে F1 হবে কি, এটা আংশিক চাপ প্রথম গ্যাসের জন্য, এবং আয়তন হবে V1 প্লাস V2। যেহেতু এটা V1 এটা V2 হয়, তাহলে দুইটা যোগ করলে কত হবে, V1 প্লাস V2। ক্লিয়ার? ঠিক একইভাবে দ্বিতীয় গ্যাসের জন্য মিশ্রণের পূর্বে চাপ P2, আয়তন V2, মিশ্রণের পরে আংশিক চাপ কত, F2, আংশিক চাপটা F2, তাহলে আয়তন কত, V1 প্লাস V2। এতটুকু অংশে মনে হয় আমাদের কোনো প্রবলেম নেই। এখন এই প্রথম গ্যাসের জন্য আমি যদি বয়েলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমি কি লিখতে পারবো, P1 V1 ইকুয়াল টু F1 ইন্টু V1 প্লাস V2। ওই যে P1 আমরা কোন সূত্র ইউজ করব, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য তাপমাত্রা যদি স্থির থাকে, P1 V1 ইকুয়াল টু P2 V2, ওই যে আমরা পড়েছিলাম। এখন এখানে তো আর V1 V2 নাই, এখন কি আছে, P2 নাই, এখানে আছে F1। তাহলে আমরা এটা কি লিখতে পারবো, বা প্রথম গ্যাসের জন্য বয়েলের সূত্র থেকে P1 V1 ইকুয়াল টু F1 V1 প্লাস V2, বা F1 ইকুয়াল টু P1 V1 বাই V1 প্লাস V2। একইভাবে দ্বিতীয় গ্যাসের জন্য F2 ইকুয়াল টু P2 V2 বাই V1 প্লাস V2। দেখো তো আমরা এই জিনিসটা পাবো কিনা। প্রথম গ্যাসের জন্য বয়েলের সূত্র থেকে আমরা পাই P1 V1 ইকুয়াল টু F1 V1 প্লাস V2। কোন সূত্র, বয়েলের সূত্রে চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুবক। তাহলে চাপ এবং আয়তনকে যদি আমি এমনভাবে পরিবর্তন করি, আদি চাপ আদি আয়তন ইকুয়াল টু পরের চাপ পরের আয়তনের গুণফলের সমান। আদি চাপ আদি আয়তন, পরের চাপ পরের আয়তন, গুণফল পরস্পর সমান হবে। এখান থেকে আমি আংশিক চাপ প্রথম গ্যাসে F1 ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V1 প্লাস V2। একইভাবে দ্বিতীয় গ্যাসের জন্য F2 ইকুয়াল টু P2 V2 বাই V1 প্লাস V2, এটা আমরা বের করতে পারি। এখন আমরা ডাল্টনের সূত্র থেকে আমরা কি পেয়েছি, ডাল্টনের সূত্র থেকে পেয়েছি মোট চাপ। তাহলে আমরা কি লিখবো, ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে পাই মোট চাপ P ইকুয়াল টু P1 প্লাস মোট চাপ P1 ইকুয়াল টু F1 প্লাস F2, বা P ইকুয়াল টু P1 V1 বাই V1 প্লাস V2 ইকুয়াল টু
প্লাস P2V2 বাই V1 প্লাস V2। এখান থেকে কি লেখা যায় P ইন্টু V1 প্লাস V2 ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। তার মানে আমি যদি এটার মোট আয়তন V ধরি তাহলে কি হবে PV ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। দেখো বুঝতে পেরেছি কিনা, কোনো প্রবলেম আছে কিনা একটু দেখো, দেখছো? আমরা একটু দেখি আংশিক চাপ সূত্র থেকে P ইকুয়াল টু F1 প্লাস F2, এটা আমরা সবাই পেয়েছি, একটু আগে সূত্রটা শিখেছি। তাহলে F1 এর ভ্যালু আমরা পেয়েছি, F2 এর ভ্যালু আমরা পেয়েছি, আমরা তাহলে এই দুইটা ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এখানটায় যদি আর গুণ করি, তুমি লসাগু করলে কি হবে V1 P2 এর নিচে থাকবে প্লাস V2টা নিচে থাকবে, তাহলে সেটা আর গুণ করলে P ইন্টু V1 প্লাস V2 ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। তুমি যতগুলো গ্যাস নিবা P3 V3 এরকম একটা জিনিস চলে আসবে। ওকে, এখন এইটা কেন দরকার আমি এইটারই এখনই একটা ম্যাথ করাই দিব, না হলে তোমাদের হয়তো বা প্রবলেমে পড়ে যাবা, এই কারণে আমি এখনই একটা ম্যাথ করাই দিব। ঠিক আছে, ওকে, আমাদের এই পর্যন্ত শেষ। তোমরা একটু তুলে নাও, এরপর আরেকটা জিনিস ডেরিভেশন আমরা করাবো, আগে ম্যাথটা করাই নিই, তারপর তোমাদের বাকি কাজটা করাবো, বুঝি? দেখো এটা একটা ম্যাথ, আমরা এ একটা গ্যাস বি একটা গ্যাস নিয়েছি, এখানে একটা কর্ক আছে। আমি বলেছি যে এ ও বি গ্যাসের কর্ক যদি খুলে দেই তাহলে মোট চাপ ও প্রত্যেকের আংশিক চাপ কত বের করো। কোশ্চেনটা দেখে একটু ঝামেলা মনে হচ্ছে, এখন আমরা সূত্রটা একটু চিন্তা করি। সূত্রটায় আমার মোট চাপের সূত্রটা কি ছিল পি ভি ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। তাহলে এখান থেকে আমরা যদি লিখি P ইকুয়াল টু কি লিখতে পারবো P1 V1 প্লাস P2 V2 বাই V, এটা লিখতে পারবো। মনে পড়ে V মানে কি, V মানে V1 প্লাস V2, এটা লিখতে পারবো না? ওকে, তাহলে এই ভ্যালুটা কত আসতেছে 3 আর 4 7। তাহলে আমি এখান থেকে আদি চাপ 2 ইন্টু V1 3 যোগ 3 ইন্টু 4 ভাগ 7 আমি যদি করি কত 3 গুণে 6 3 4 12 6 18 18 বাই 7, এটা হবে মোট চাপ। দেখছো, তার মানে আমার মোট চাপটা বের করা শেষ। কঠিন লাগছে? PV ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 এই মাত্র আমরা শিখেছি। তাহলে এই ভিটা হবে কি মোট আয়তন, আমি একটু আগে তোমাদের দেখিয়েছি V মানে কি মোট আয়তন। তাহলে V যদি মোট আয়তন হয়, আমার V এর জায়গায় আমি V1 প্লাস V2 যে লিখতেই পারি কিভাবে 3 প্লাস 4 ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে বাকি অংশটা এখন বলছি প্রত্যেকের আংশিক চাপ কত। তাহলে আংশিক চাপের সূত্র আমরা একটু আগে শিখেছি যে P1 V1 ইকুয়াল টু F1 V1 প্লাস V2, মনে পড়ে? একটু আগে দেখেছি, এটা হলো আংশিক চাপ F1। ওকে, তাহলে F1 ইকুয়াল টু আমরা কি লিখবো F1 ইকুয়াল টু 3 ইন্টু 2 ভাগ 7। এই যে 3 ইন্টু 2 বা 2 ইন্টু 3 বাই 7, তার মানে 6 বাই 7। F2 ইকুয়াল টু কত হবে P2 V2 বাই V, তাহলে কত 3 4 12 বাই 7। যেহেতু চাপ তাহলে এটিএম সবগুলো এটিএম। এটা একটা সূত্র, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা, মানে তিনটা ম্যাথ এখানে করা আছে, তিনটা সূত্রের ম্যাথ এখানে করা আছে। তোমরা একটু দেখো বুঝতে পেরেছো কিনা। আমাদের এখানে কি কি আছে, আমাদের যা যা আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করেছি সূত্র দিয়ে। আমাদের শুধু সূত্রটা ঠিকভাবে মনে রাখতে হবে। আমি সূত্র যদি ঠিকভাবে মনে রাখতে পারি, আমি বলতে পারি যে তোমরা অঙ্কগুলো করতে পারবা। ওকে, এখন যে টপিকটা পড়াবো সেই টপিকটা হলো যে ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রমাণ। আমরা তো আংশিক চাপ সূত্রটা কি পেয়েছি P ইকুয়াল টু PA প্লাস PB, এখন সেটার প্রমাণটা আমাদের দেখতে হবে। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে P ইকুয়াল টু N, আচ্ছা এটা মনে আমরা জানি PV ইকুয়াল টু nRT, এটা মনে আমরা সবাই জানি, আদর্শ গ্যাস সমীকরণ সবাই জানি। আচ্ছা এখন আমি একটা পাত্রে দুইটা গ্যাস নিয়েছি, একটা A একটা B। তাহলে A গ্যাসের আংশিক চাপ যদি বলি তাহলে A গ্যাসের আংশিক চাপ হবে কি PA ইকুয়াল টু NaRT। আমি বলে দিয়েছি যে A গ্যাসের মোল সংখ্যা হলো Na। ঠিক একইভাবে B গ্যাসের আংশিক চাপ PB ইকুয়াল টু NBRT, এটা হবে, এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। এই দুইটা জিনিস তো আমরা লিখতেই পারবো,
তাই না? কীভাবে এর মোল সংখ্যা এন এ, এর মোল সংখ্যা এন বি আমরা ধরে নিয়েছি। তাহলে এ গ্যাসের আংশিক চাপ পি ইকুয়াল টু এন এ আর টি, বি গ্যাসের আংশিক চাপ পি বি ইকুয়াল টু এন বি আর টি। তাহলে আমি ডাল্টনের সূত্রে পেয়েছি পি ইকুয়াল টু পি এ প্লাস পিবি, তাই তো? এখন আমি যদি এখান থেকে এই জিনিসটা পাই তাহলে বুঝবো আমার সূত্রটা ঠিক আছে, তাই তো? তাহলে আমি এখান থেকে এটা লিখি যে লিখতে পারি কি পি ইকুয়াল টু এন এ আর টি বাই ভি। আচ্ছা, এখানে আমাদের একটা ভি কিন্তু দিতে হবে। এই যে ভিটা যে ছিল সেই ভিটা কিন্তু আমরা প্রথমে দিই নাই, এখানে যেহেতু ভি দিই নাই তো ভি দিয়ে ভাগ করে দিতে হবে, নাহলে আবার ঠিকভাবে মিলবে না। এন এ আর টি বাই ভি, এন বি আর টি বাই ভি। তাহলে আমি যদি এখন এখান থেকে এন এ সরি আর টি বাই ভি কমন নেই, তাহলে কি থাকবে এন এ প্লাস এন বি। এখন আমি যদি তোমাদের কোশ্চেন করি যে আমার এখানে মোট মোল সংখ্যা কত, এন এ প্লাস এন বির সমান যেটা হবে সেটা, তাহলে সেই মোট মোল সংখ্যা যদি আমি এন দিয়ে প্রকাশ করি আমার এখানে কি চলে আসবে, এন আর টি বাই ভি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, এই জিনিসটা কি প্রথমে আসছে না যে মোট চাপ পি ইকুয়াল টু এন আর টি বাই ভি, এই সূত্রটা কি এখান থেকে আসলো? যেহেতু এই সূত্রটা চলে আসছে তার মানে আমি এখান থেকে মোট চাপ বলতেই পারবো যে আংশিক চাপের সমষ্টির সমান। ওকে, এখানে আমরা আগে ধরে নিয়েছি এই জিনিসটা এই দুইটার সমান। এখন তোমাদের আবার কনফিউশন হতে পারে, সেজন্য আমি জিনিসটা একটু ক্লিয়ার করে যাই। আমি এখানে লিখে দিই আংশিক চাপের সমষ্টি ইকুয়াল টু, এটা বের করলাম, তো এই জিনিসটা এখানে কত আছে, পি আছে। তাই সমীকরণ আমি এখান থেকে লিখতে হবে পি 1 নং থেকে পাই। তাহলে সুতরাং মোট চাপ পি ইকুয়াল টু পি এ প্লাস পিবি। আসলে বিষয়টা এমন যে আমি যদি এখানে পি লিখে দিই তাহলে তো এটা ডিরাইভ হচ্ছে না। আমি তাহলে আগে কি করলাম, আংশিক চাপের সমষ্টিটা বের করলাম, বের করে আমি এই জিনিসটা ইকুয়াল টু কি লিখতে পারবো, পি ইকুয়াল টু এটা লিখতে পারবো। এই যে পি, এখান থেকে পি ইকুয়াল টু এটা লিখতে পারবো, তাহলে এখানে পি আসছে। তাহলে আমার মোট চাপ কি হবে, মোট চাপ পি ইকুয়াল টু আংশিক চাপের সমষ্টির সমান, এটা প্রমাণ করা যাবে। ক্লিয়ার? মনে হয় সমস্যা নাই, এটাও মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো মোল ভগ্নাংশ, আংশিক চাপ ও মোট চাপের সম্পর্ক। এই টপিকটা জানার জন্য আগে আমাদের মোল ভগ্নাংশ কি সেটা জানতে হবে। মনে করো আমার কোন একটা পাত্রে দুইটা গ্যাস আছে বা তিনটা গ্যাস আছে, একটা হলো এন এ, একটা এনবি, একটা এনসি সংখ্যক গ্যাস আছে। তাহলে এই গ্যাসের মোল ভগ্নাংশ হবে ওর নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তো দেখো, মোল ভগ্নাংশকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। আমি যদি এক্স এ লিখি, এক্স এ ইকুয়াল টু এন এ বাই এন এ প্লাস এন বি, নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। ওকে, অ্যান্ড এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। আমি সম্পর্ক নির্ণয় করার জন্য আমি এখানে দিলাম 1, এখানে দিলাম 2। দেখো, আমি যদি 2কে 1 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, 2 নং ভাগ 1 নং। তাহলে পি এ বাই পি ইকুয়াল টু এন এ আর টি বাই ভি, আর হবে এন আর টি বাই ভি। তাহলে আমার সব কিছু কাটা যায়, তাহলে কি থাকবে, পি এ বাই পি ইকুয়াল টু এন এ বাই এন, এই জিনিসটা থাকবে। একটু দেখো তো, এন এ মানে কি, এ গ্যাসের মোল সংখ্যা, আর এন মানে কি, মোট মোল সংখ্যা। তাহলে আমি এটাকে এক্স এ দিয়ে চিহ্নিত করতে পারবো, বা পি এ ইকুয়াল টু এক্স এ ইন্টু মোট চাপ পি। তার মানে আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটাও একটা সূত্র। আংশিক চাপ ইকুয়াল টু কি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মনে থাকবে। আচ্ছা, এই তাহলে আমি যদি লিখি আবার পিবি ইকুয়াল টু কি হবে, এক্স বি ইন্টু পি। এটা কিন্তু এক্স আর এগুলা কিন্তু এন, আবার এখানে আবার কনফিউশন হয় না। এটা হলো এন, এটা হলো এন এ, এটা হলো এক্স। এক্স দিয়ে বলে মোল ভগ্নাংশ আর এন দিয়ে বলে মোল সংখ্যা। ওকে, দুইটার মধ্যে আবার কনফিউশন করো না, বুঝছি? ওকে, আমাদের এই পর্যন্ত একটা সাইড শেষ হলো। দেখি আমরা যদি সময় পাই আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব।
কতক্ষণ হয়েছে একটু দেখি। ওকে, সবাই তুলে নাও। আজকের ক্লাসটুক এই পর্যন্তই। ভাবতেছি নেক্সট ক্লাস থেকে আর ম্যাথগুলো কিছু করাবো, ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। ম্যাথগুলো শেষ করে তারপর আমরা আরেকটা টপিক, নতুন একটা টপিকে যাব, সেটা একটু ডিফারেন্ট একটা টপিক। সেজন্য আমি আগে ম্যাথগুলো শেষ করার চেষ্টা করব, তারপর সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি চাই তোমরা খুব ভালো করে লেকচারটা তুলো। লেকচারে অনেক বেসিক কথা বলা আছে, সহজ মনে হবে, কিন্তু শেষ না করলে তোমরা কিন্তু এগুলো পরীক্ষায় ভুল করবা। এই সহজ জিনিসগুলোই পরীক্ষায় আসে, কিন্তু তোমরা কনফিউশনে পড়ে অনেক সময় অ্যান্সার করতে পারো না। এখানে অনেক ধরনের ভর দেওয়া থাকবে, ভর দিলে কীভাবে মোট সংখ্যা বের করতে হয় সেটা তোমাদের মনে থাকতে হবে। সেই মোট সংখ্যা থেকে আমরা কীভাবে আংশিক চাপ বের করতে হবে, সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।